আমার পিলখানায় যে হত্যা করা হচ্ছে এখানে কথা কারা দিতে দিব এবং ইহাকে পিলখানা ইঞ্জেকশন দিয়ে মানে কারাগারে ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হয়। আমি শুধুমাত্র আমার বাবা নয়, আমার বাবা সহ যাদেরকে 47 জনকে রিমান্ডে নিয়ে হত্যা করা হয় প্রত্যেকজন সিনিয়র সদস্যের বিচার চাচ্ছি আজকে। এবং সাথে সাথে যারা জেলখানে আছেন তাদেরকে অতিবিলম্বে মুক্তি দিন এবং তদন্ত কমিটিতে অবশ্য ক্ষতিগ্রস্ত পরিবার এবং শহীদ পরিবারের পক্ষ থেকে প্রতিনিধি রাখতে হবে। এবার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের আরেক নেতা মুজাহিদুল ইসলাম। আসলে পিলখানা হত্যাকাণ্ডটি যে হয়েছে এটা হাসিনার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্যই এই পরিকল্পিতভাবে এই হত্যাটি করা হয়েছে। এর কারণ তারা জানতো যে আমার মন চাই যদি দেশ পরিচালনা করতে হয় তাহলে সবার আগে দেশপ্রেমিক সেনা অফিসারগুলোকে হত্যা করতে হবে। এবং আরেকটি কথা যে ব্যারিস্টার ফজলুল তাপস এই পিলখানা হত্যাকাণ্ডের আগে থেকেই 3 মাস আগে থেকেই বিডিআর মসজিদে পিলখানা মসজিদে উনি জুম্মার নামাজ আদায় করতে যেত এবং জুম্মার নামাজের পরে কিছু ওনাদের পরিকল্পিত ব্যক্তির সাথে কি মিটিং উনি করেছিল এটা আমরা জানতে চাই। এবং এখানে ভারতের ইন্ধন আছে। ভারত জানে এই দেশে যদি আমাদের আধিপত্য বিস্তার করতে হয় সবের আগে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসার গুলোকে হত্যা করতে হবে। এবং এটা শেখ হাসিনার অনেক একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ এদের সুষ্ঠু তদন্ত আমরা চাই। কর্নেল অবসরপ্রাপ্ত খান্নান মৃধা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে বলছি। বলতে পারছি যে বিডিআর হত্যাকাণ্ড যার নির্দেশে হয়েছিল তার নাম শেখ হাসিনা। শেখ হাসিনার ব্যক্তিগত সিকিউরিটি তার নাম ছিল জিয়াউর রহমান। মৃত্যুর আবেশে বলে গেছে রিমোট কন্ট্রোল ছিঁড়ে শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি হলফ করে বলছি এই কথাটা। নাম্বার 1। নাম্বার 2, বিডিআর 22 ইঞ্চিয়ার দেখতে বিঘা ভেতরে ভেতর মারতে 300 বল। শেখ হাসিনা সে তাকে থাকতো 2 দিন আগে সে চলে গেল যমুনায়। কারণ প্ল্যান ছিল যে হত্যাকাণ্ড হবে, কিন্তু যদি কোনো কারণে বিডিআরের ছেলেরা ইচ্ছে করে তাহলে সেই গুলি তাই সে যমুনাতে। নাম্বার 2। নাম্বার 3, মিস্টার মোদি ভারতের প্রধানমন্ত্রী সে গত কতদিন বলেছে 1971-এর মহান মুক্তিযুদ্ধ ভারত করে দেশে। আমি সবাইকে সাক্ষী রেখে বলছি 71 সালে মোদি প্রধানমন্ত্রী ছিল না, সে ছিল একজন চা বিক্রেতা। তখনকার দিনের ইতিহাস পড়তে হলে আমাদেরকে আনতে হবে জওহরলাল নেহরুর মেয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে। সে বলতে পারবে our interest, their interest coincide together. আমাদের স্বার্থ ভারতের স্বার্থ মিলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। অতএব মোদি ভুল এবং মিথ্যে কথা বলেছে। গত পরশু দিন আমি জেনেছি ভারতের সেনাবাহিনী প্রধানের অফিস থেকে 5ই ডিসেম্বরের ওই ইয়েটা লিফলেটটা নামাই ফেলেছে। লোকে বলে কেন নামাইছে? কারণ একটা ওরা নতুন একটা ম্যাপ করেছে, যে ম্যাপে বাংলাদেশকে তারা এদের সঙ্গে সংযুক্ত করে দেয়। এদের আমরা বক্তব্য নিতে যাচ্ছি না। ভারতের থেকে পররাষ্ট্র সচিব বাংলাদেশে ছিল, বাংলাদেশে এসেছিল পররাষ্ট্র সচিব দেখা করবো প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাডভাইস দেখা করতে পারবে চিফ অ্যাডভাইজারের সঙ্গে। হি হ্যাড নো বিজনেস টু মিট দি চিফ অফ আর্মি স্টাফ। আমরা জানতে চাই ভারতের পররাষ্ট্র সচিব সেনা প্রধানের সাথে কি আলোচনা করতে দিল। এইটা ইট উইল নট বি অ্যালাউড টু হ্যাপেন। আর বিডিআর এর মানে আজকে হোম সেক্রেটারি যিনি আছেন সে এখন দুটোকে আসছে, বাট অ্যাডভাইজার জাহাঙ্গীর খান আপনাকে না, বাট আপনার উদ্দেশ্যে আমি বলছি অর্ডার অলরেডি হয়েছে, আমার পকেটে কাগজ আছে, অর্ডার হয়েছে, এটা আবার রিকন হবে। এর ব্যতিক্রম হলে আমি বলছি স্যার আপনি পদত্যাগ করবেন আধা ঘন্টার ভিতরে। ব্যর্থতায় আপনি ওই আপনার ধীরে ধীরে যেতে পারবেন না। আমি করলে হান্নান মিলে আপনাকে প্রতিহত করব। আসিফ নজরুল সাহেব আপনাকে প্রশ্ন করি, আপনাকেও বলছি
আপনি যদি কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করেন, আপনাকে প্রতিহত দেওয়া হবে, অত্যন্ত মৃত্যু হবে। আমি জেনেছি অ্যাডভোকেট রেতুয়ানা হাসান, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনার ভেতরে পার কথা বলি হুকুমাত্রায়। আমি চাই না এইখানে কিন্তু শেখ হাসিনা নাই যে আপনার ধানিকে আটকায় রেখেছিল, এখন বুঝি সে অবস্থা নাই। আপনাকে তো অনুরোধ করছি, বিডিআর হত্যাকাণ্ডে যে ভূস্তান্ত থেকে হত্যা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বিডিআর ফজিলাতকে হত্যা করেছে, এর পুনঃ তদন্ত করতে হবে এবং সেই তদন্তে যারা যাবে আমরা তাদের প্রতি তৃপ্তকে আপোষ করতেছে কিনা, বাড়ি রেখে দিচ্ছে কিনা ওই বেগম পাড়া বা ওটো ঘরে কোথায়, এটা কিন্তু হবে, টাকার খেলা হবে। ভারত কোনো অবস্থাতেই এইটা করতে দিবে না, তার কারণ অলরেডি ভারতকে সৎ প্রতিবেশী হিসেবে রাষ্ট্র হিসেবে বয়কট করেছে আমেরিকা। দুইটা কারণে আমেরিকা ভারতকে বয়কট করেছে, এইটাই হবে তার 3 নম্বর বয়কট, যার ফলে ভারত কোনো অবস্থাকেই করতে দিবে না। বাট আমি আবার বলছি, 144 কোটি দেশের মানুষের দেখছেন চা বিক্রেতা আর 18 কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছে ডক্টর ইউনূস, এ নোবেল লরিয়েট। আপনারা সবাই দেখছেন পৃথিবীতে কত লোক তাকে কীভাবে সম্মান করে, এক হাত দিয়ে বিল ক্লিনটন ধরে যাচ্ছে আর এক হাত দিয়ে জনগণকে সে বুঝিয়েছে। অতএব আপনারা সাংবাদিকদেরকে বলবো, আমার অনুরোধ, আপনারা তীক্ষ্ণ দৃষ্টিতে রাখবেন যাতে করে আর কেউ বেইমানি করতে না পারে। সময়ের স্বল্পতার জন্য অনেকক্ষণ কথা বলতে পারলাম না, বাট আমি বলে যাচ্ছি আপনাদের সঙ্গে আমরা আসি, কোনো অবস্থাতেই এই বাংলার ভাগ্যের কাছে আর কোনো বসিরি বেগম আসতে পারবে না। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বিদ্রোহের নামে বা বিডিআর হত্যাকাণ্ডের নামে পিলখানা হত্যাকাণ্ড, আমি এটাকে যদি বিডিআর বিদ্রোহ বলি, বিডিআর হত্যাকাণ্ড বলি, তাহলে বলতে হয় সেনাবাহিনী ভার্সেস আমাদের বিডিআর ভাইরা লড়াই হয়েছে। কিন্তু এটা আমরা সবাই বুঝতে পারছি এটা একটা ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র। তাই আপনাদের কাছে অনুরোধ, এটাকে পিলখানা হত্যাকাণ্ড আপনারা বলবেন। পিলখানা হত্যাকাণ্ড, আমাদের এই পিলখানায় ভারতীয়দের হত্যাকাণ্ডর নেগেটিভ বদলে দিয়েছে যে আমাদের ভাইয়েরা ভাইদেরকে হত্যা করেছে। এইখানে যে একটা ষড়যন্ত্র তার প্রমাণ কিছুক্ষণ আগে আমাদের এখানে আমাদের বোন সেনা কর্মকর্তা তানভীর, তার ওয়াইফ এখানে আছেন, ওনাকে নজরদারি করতে সারাক্ষণ, এবং এইখানে এসে ওনার ছবি তোলে, এইখানে এসে ছবি তোলে, এইখানে গোয়েন্দাগিরি মারাতে আসছে এনএসআই এর লোকেরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা। আমি বলবো এরকম কাজ করেন না, আমরা কিন্তু আপনাদেরকে আটকায় রাখবো, এখানে আটকায় রাখবো। এখানে যদি আপনারা, আমরা এটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও আমরা এটা এমন একটা উদ্যোগ নিয়েছি যেখানে নির্দোষ মিডিয়ার সদস্যরা মুক্তি পাবে, যেখানে প্রকৃত অপরাধীরা সাজা পাবে। এবং আমি ঘৃণা জানাই যখন সিদ্ধান্ত নিয়েছিল যে তদন্ত কমিশন হবে না, অর্থাৎ শেখ হাসিনা যাদের নামে মামলা দিয়েছে তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। আমার কথা, শেখ হাসিনা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাহলে শেখ হাসিনা যাদের নামে মামলা দিবে তারা কেমন করে দোষী হয়, এইটাই আমরা বাঁচাতে হবে। প্রকৃত অপরাধীকে ধরতে হলে ওইসব মামলাকে রিভিউ করতে হবে, রিভাইজ করতে হবে, নতুন করে মামলা করতে হবে, এইখানে জিজ্ঞাসা করতে হবে তাপসের কোনো সম্পৃক্ততা আছে কিনা, জাহাঙ্গীর কবির নানকের সম্পৃক্ততা আছে কিনা, অথবা ওই দিন যে সকল সেনা অফিসার পিলখানার সামনে নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমাদের শরীরে রক্ত ছিল না, দাঁড়িয়েছিল কেন, আমাদের ভাইদেরকে কেন বাঁচাইলে না, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে কারা কারা আদেশ দিয়েছিল যে চুপ করে বসে থাকো, সেইটা খুঁজে বের করতে হবে, সেই দিন প্রকৃত বিচার হবে। ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আরো আলোচনা রাখবে তানভীর ভাইয়ের ওয়াইফ, আর কোন রাখবে, অন্যান্য বিডিআর সদস্য বক্তব্য রাখবে, আমাদের
সেনা অফিসাররা বক্তব্য রাখবেন। আমি চাই বাংলাদেশের সেনা অফিসার, বিডিআর সদস্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই যে ষড়যন্ত্র, এটাকে মোকাবেলা করতে হবে। এবং আমাদের বিডিআররা ছিল সাহসী বিডিআর, যারা প্রতি সন্ধ্যায় সন্ধ্যায় বিএসএফ কে চ্যালেঞ্জ করতো। আমরা সেই বিডিআর আবার ফেরত চাই। এই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ তারেক ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবে শহীদ মেজর তানভীর হাসানের স্ত্রী। আসসালামু আলাইকুম। আমি তাসনিফা মানা আহাসে, আমি কিডনি আনটাইডেন কো 25 ফেব্রুয়ারি আমার হাজবেন্ড 7:40 মিনিটে বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার সাথে আমার দুবার ফোনে কথা হয়েছিল। তখন তার কাছ থেকে আমি জানতে পারি যে দরবার পালে কিছু বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু সে কখনোই বলে নাই যে সেখানে কোনো সৈনিকরা বিদ্রোহ হয়েছে। যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ, এটা কখনো বিদ্রোহ ছিল না। এরপরে আমি 2.5 থেকে 3 মাস পরের কথা বলি। আমার সংসার ছিল 34 রাইফেল ব্যাটালিয়নে রংপুরে। সেখানে আমি মানবত্ব উঠানোর জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর ওখানে জওয়ানরা এত কান্নাকাটি করেছেন, তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম, সে কখনো ম্যাডামকে এভাবে একা ফিরত আসতে হতো না, বাচ্চারা বাবা ছাড়া হতো না। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের, সেটা কখনো বিদ্রোহ দিয়ে শেষ হতে পারে না। এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ, আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ বলেন না। জওয়ানরা কখনো বিদ্রোহ করতে পারে না। কেউ বিদ্রোহী হতে পারে কিন্তু বিদ্রোহ করতে পারে না। হাসিনা সরকার সামরিক বিষয়ক উপদেষ্টা আর সাজানো সামরিক বিষয়ক উপদেষ্টা শেখ রেহানা বেগম, মেজর জেনারেল তারেক সিদ্দিকী, তাদের সাজানো এটা ঘটনা ছিল, পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল, বিডিআর বিদ্রোহ, কিন্তু এটা পিলখানা হত্যাকাণ্ড। তারা জওয়ানদের উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল। তারপরে আসি, আমি যখন পিলখানায় ছিলাম, আমাকে রুম থেকে ধরে নিয়ে যায়। আমি যে রুমটার মধ্যে ছিলাম সেটা ছিল ছায়ানীর নামে 3 রুমের একটা বাসা। আমার রুমে 3 জন হিন্দি ভাষী লোক প্রবেশ করে। 9 থেকে 12 জন লোক আমার রুমে প্রবেশ করেছিল, আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল। বের করে নেওয়ার পর আমি খেয়াল করছি 3 জন লোক হিন্দিতে হিন্দি ভাষায় কথা বলছিল। লজ্জা আমি কোনোদিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনি, কিন্তু এখানে বলা হয় তারা হিন্দি ভাষায় কথা বলছিল। আর আমার ফোন থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর তাদের গেট খুলে চেক করে, তারা ছেলে নাকি মেয়ে। তারা তখন 2.5 বছর আর 9.5 মাস বয়সী ছিল। চেক করে তাদেরকে বলে পাকিস্তানি বাচ্চা একটা তো বাঁচিয়ে রাখবো না। বিডিআর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না? নাকি আমার হাজবেন্ড পাকিস্তানি ছিল, আমি পাকিস্তানি ছিলাম, আমরা কি বাংলাদেশি না? বাংলাদেশি জন্ম নিয়েছি না? বাবা মা, গান্ধীর বাবা মা কি বাংলাদেশি না? তাহলে কেন বলা হয়েছিল পাকিস্তানি বাচ্চা বাঁচিয়ে রাখবো না? এই কথাগুলো কার সাজানো, কার কথা? এগুলো কি অন্য দেশ থেকে বলে না, যারা হিন্দি কথা বলছিল এই কথাগুলো আমি 3 মার্চ 2009 সালে তারেক সিদ্দিকীর মিসেস শাহিন সিদ্দিকীকে বলেছিলাম। ওনাকে বলার পর উনি তখন আমাকে বলছে এই কথা কোনোভাবে কোনো মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না। আমি কখনোই আমি বলেছি মিডিয়াতে বলেছি, সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি। আমি এখনকার আপনাদের কাছে স্টেটমেন্ট দিয়েছি, এই কথাগুলো আর করে আমি কখনো সাইন করতে চেয়েছি, সাইনের কাগজগুলো জমা নেওয়া হয়নি। আমি আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি, তখন মঈন আহমেদ ছিলেন, কিন্তু এই জিনিসগুলো তারা রাখেনি। আমাকে তারা পরিকল্পিতভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটমেন্ট আর সাইন করতে বলেছে, যেটায় হিন্দি ভাষার কথাটা লেখা ছিল না, কিন্তু আমি সেখানে সাইন করিনি। তার কারণে আমাকে এই পর্যন্ত, মানে আজকে দিন পর্যন্ত, একটু আগে এনএসআই এর একজন লোক এসে আমাকে হ্যারাস করেছে। এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে। আমার যোগ্য সন্তানকে আইএসএসবি থেকে বাদ করা হয়েছে, এবং আমি কোনো কিছু নিয়ে, কোনো বাহিনীকে নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না, কিন্তু অনেকে অযোগ্য সন্তান থাকছেন এবং যোগ্য সন্তানদের বাদ দেওয়া হচ্ছে।
বরখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সন্তান এবার 87তম রং কোর্সের অফিসার হয়ে বের হয়েছে। সে যেই খুনি একজনকে বরখাস্ত করা হয়েছে সে তো পালিয়ে গেছে, তার ছেলে কি এখন আর্মি অফিসার হতে পারে? না। আমাদের এত কমিটমেন্ট দেওয়া হয়েছে, আমি সেগুলোতে আসবো না, কিন্তু আমার সন্তান ক্যাডেট কলেজ থেকে পাশ করার পর সে কি আইএসবি থেকে বাদ পড়ার মতো সন্তান হতে পারে? তাকে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে, আমি সেখানে গেলাম না। আমি শুধু এতটুকু বলতে চাই আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে, কারণ আমি হিন্দি ভাষা এখনো শুনতে পাই। আমি সেপ্টেম্বরে শুনেছি, আমি অক্টোবর মাসে শুনেছি। আমার স্টেটমেন্ট দেওয়া এখনো হয় না। আমি সেনা প্রধানের কাছে দরখাস্ত করেছি, আমার দরখাস্তের কোনো উত্তর আসে নাই। 3টা দরখাস্ত করেছি। আমি সেনা প্রধানের সাথে 6 আগস্ট থেকে আমি 5 নভেম্বর পর্যন্ত দেখা করতে চেয়েছি। ব্রিগেডিয়ার জেনারেল এহসান আছেন, উনি কোনোভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না। আমার হাজবেন্ডের লাশটা আজ পর্যন্ত আনআইডেন্টিফাইড। আমাকে এটা কোনোভাবে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কিভাবে আমার হাজবেন্ডের এরপর এটা পাবো। এখন বিডিআর সদস্য যারা আছে তারা তো অনেকে কষ্ট করছে, তাদের পরিবার কষ্ট করছে, তারা নির্দোষ অবস্থায় জেলে আছে, তাদের জামিন হচ্ছে না। এগুলোতে কোনো বিচার হবে না, কারো সুবিচার হবে না। আমরা তো পাচ্ছি না, তারাও পাচ্ছে না। এই বিচার আমরা কার কাছে পাবো? কমিটি হবে, এভাবে চলতে থাকবে। এটা একটা চলমান প্রসেসই থাকবে, কতদিন থাকবে? সবকিছু না হবে আমি বুঝলাম, কিন্তু কতদিন? আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের অন্যতম নেতা মেজর আব্দুর রব। প্রক্টর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই, আপনি কি ভয় পাচ্ছেন? আপনার উপদেষ্টা মণ্ডলীর খবর উপদেষ্টাদেরকে আমি বলতে চাই, আপনারা কি ভয় পাচ্ছেন? আমি কাবল বাহিনী প্রধান কহ ডিজিএফআই এর ডিজি এবং এনএসআই এর ডিজি কহর খকম যারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি বাংলাদেশের আপামর জনসাধারণের এই যে আত্মত্যাগ, হাজার হাজার মানুষের রক্ত বিনিময়ে আপনারা যে বসে আছেন বিভিন্ন জায়গায়, আপনারা যদি যথাযথভাবে সঠিক কাজ করতে পারেন আপনারা কিন্তু ইতিহাসের আস্থা করে নেতৃত্ব হব। দয়া করে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যথাযথ কাজ করুন। আজকে বাংলাদেশের মানুষ আব্দুল কাহার আপনদের তৈরি সাজানো সেই তদন্ত বিশ্বাস করে না, নতুন করে তদন্ত করতেই হবে, আদারওয়াইজ আমাদের এই কলঙ্ক মোচন হবে না। আমি জোর দাবি জানাচ্ছি পেরিয়ার হত্যাকাণ্ডের জন্য, পিলখানা হত্যাকাণ্ডের জন্য পুনঃতদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক, সাম্য এবং সেই সাথে ন্যায় প্রতিষ্ঠা পাক, এই কামনা করছি। ধন্যবাদ। অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব যারা ফারুক হাসান। বন্ধুগণ, 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় ভারতীয় পরিকল্পনায় যে নারকীয় একটি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমরা বেরিয়ারের সদস্য এবং তাদের পরিবারের লোকজনকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। প্রথম বক্তব্যটি হবে 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমাদের পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, এটি ছিল একটি পরিকল্পিত ভারতীয় পরিকল্পনায় হত্যাকাণ্ড। কিন্তু এই হত্যাকাণ্ডকে ভারত এবং আওয়ামী পরিকল্পনায় বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘ 15 বছর। আমরা বলতে চাই, বেরিয়ার হত্যাকাণ্ডকে যারা বেরিয়ার বিদ্রোহ বলে চালিয়ে দিতে চাই তারা প্রত্যেকেই র এবং ভারতের দালাল। এই ভারতের দালালদের হাত থেকে এই বাংলাদেশকে আমরা মুক্ত করেছি, কিন্তু পরিপূর্ণ মুক্তি আমরা এখন লাভ করি নাই। 25শে ফেব্রুয়ারি কি ঘটেছিল সবাই জানেন, এটি পানির মতো পরিষ্কার। এটি উন্মোচনের জন্য ইউরোপ আমেরিকা থেকে বিশেষজ্ঞ আমদানি করার প্রয়োজন নেই। শুধুমাত্র দরকার সচেতনতা এবং নৈতিক জায়গা থেকে স্ট্রংনেস। এই সরকার যদি তাদের নৈতিক জায়গা থেকে এই ঘটনার পরিপূর্ণ একটি তদন্ত করার উদ্যোগ নেয়, আমি মনে করি আগামী 1 মাসের মধ্যে এই বিডিআর হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট আমরা জনগণের সামনে উন্মোচন করতে পারবো।
25শে ফেব্রুয়ারির সেই কালো রাত সবাই জানেন কেন ভারত আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে চাইলো। ভারত জানে আমাদের বিডিআর ছিল আমাদের সীমান্তের টাইগার। এই বিডিআরকে বলা হতো আমাদের সীমান্তের বাঘ। এই সীমান্তের বাঘের সাথে 2008 সালের পূর্বে ইন্ডিয়া কোনোদিন কোন লড়াই জিততে পারে নাই। 2003 সাল উত্তরাঞ্চলের সেই পাদুয়া নামক স্থানে আমাদের বিডিআর এর সাথে ভারতের বিএসএফ এর একটি রক্তক্ষয়ী লড়াই হলো। সেই লড়াইয়ে আমাদের বিডিআর এর কয়েকজন জওয়ান যে বীরত্বের সাথে ভারতের বিএসএফ কে পরাজিত করেছিল সেটা আমাদের ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে করে রাখা রয়েছে। সেদিন ভারত সিদ্ধান্ত নিল বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে, এই বিডিআর কে ধ্বংস করতে হবে। এই বিডিআর থাকলে আমরা আমাদের সীমান্তে বাংলাদেশকে কাবু করতে পারবো না। তৎকালীন সময় বিএনপি সরকার ক্ষমতায়, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে দিয়ে ভারত তাদের এই সুপ্ত বাসনা বাস্তবায়নের চেষ্টা করলেন, কিন্তু বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হওয়ার কারণে ভারতের কাছে মাথা নত করলেন না। ওই সময়ের পত্রিকাগুলোতে দেখবেন এভাবে হেডলাইন হয়েছে, ভারতের পিঠে খালেদার চাবুক। এরকম অসংখ্য হেডলাইন দেখতে পাবেন। যখন এই খালেদা জিয়া রাজি হলেন না, ঠিক তখনই রয়ের পরিকল্পনায় ভারত সিদ্ধান্ত নিল বিএনপিকে হটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে হবে। একমাত্র আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করব। এরপরে 111 আসলো, সেটাও ভারতের ফসল, ভারতের পরিকল্পনা। এরপরে 2008 সালের 30শে ডিসেম্বর নির্বাচন হলো। সেই নির্বাচন পরিপূর্ণভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হলো। হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে 2009 সাল। আর 25শে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটলো। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 1.5 মাসের মাথায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা? কোনোভাবেই সম্ভব নয়। এই পরিকল্পনা দীর্ঘদিনের। প্রিয় বন্ধুগণ, কথা বাড়াতে চাই না, একটাই কথা, একটাই আবেদন, আমাদের এই হত্যাকাণ্ডের মূল আসামি, 1 নম্বর আসামি খুনি হাসিনা, 2 নম্বর আসামি আবাইদুল কাদের, 3 নম্বর আসামি জাহাঙ্গীর কবির নানক, 4 নম্বর আসামি সোহেল তাজ। এরপরে ধারাবাহিকভাবে যারা জড়িত এদের প্রত্যেককে এই মামলাগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমরা ব্যথিত হয়েছি, কষ্ট পেয়েছি যখন এই সরকারের আইন মন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক তারপরে কমিশন করবো। হোয়াট ইজ স্টুপিড! এই আইন মন্ত্রীকে জানি না আগের মামলাগুলো কারা করেছে। আগের মামলাগুলো হয়েছে হাসিনার আমলে। প্রত্যেকটা মামলা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে আমাদের নিরপরাধ বিডিআর এর সদস্যদেরকে আসামি বানানো হয়েছে, কর্মকর্তাদের আসামি বানানো হয়েছে। আজকে বছরের পর বছর আমাদের বিডিআর এর ভাইরা সেই কারাগারের অন্ধ প্রকোষ্ঠে সেখানে ঢুকে ঢুকে তারা মরছে। আর এই আইন উপদেষ্টা বলে আগের মামলাগুলো শেষ হোক। হোয়াট এ রাবিশ কোয়েশ্চেন! আসিফ নজরুল সাহেব, আপনার অভিজ্ঞতা না থাকলে ইতিহাস জেনে রাখুন, তথ্য যাচাই করুন। তবে এই হত্যাকাণ্ড নিয়ে ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না। একবারেই পরিষ্কার, এই হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের সাথে জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। এটা নিয়ে কেউ যদি তাল বাহানা করার চেষ্টা করে আমরা বসে থাকবো না। আজকে বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত থেকে আমাদের মিত্র সহযোগিতা করেছে। এটা টোটালি বোগাস, মিথ্যাচার। ভারত কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকারই করে নাই। ভারত শুধুমাত্র চেয়েছিল বাংলাদেশ যাতে পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যায়। এতটুকুই, এর বাইরে ইন্ডিয়া আর এক চুল পরিমাণ সামনে নাই। স্বাধীনতা মানে কি? ফ্রিডম মানে কি? ইন্ডিপেন্ডেন্স মানে কি? আরেকটা দেশের কাছে নতজানু হয়ে নমনম করা? নো, সেটার মানে স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো, বিশ্ব দরবারে চোখে চোখ রেখে বার্গেনিং করা, নিজের দেশকে তুলে ধরা, এটাই স্বাধীনতা। আর ভারত এটা কোনোদিন চায় নাই। ভারত চেয়েছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হোক আর ভারতের মুখাপেক্ষী থাকুক, ভারতের ডিপেন্ডেন্ট থাকুক।
ভারতের উপরে নির্ভরশীল থাকুক, এটাই ইন্ডিয়া 1971 সালে চেয়েছিল। আর 54টি বছর সেটাই বাস্তবায়ন হয়েছে বন্ধুগণ। যাই হোক, কথা বাড়াতে চাই না, পরিশেষে একটাই আবেদন থাকবে আমাদের, আমরা এই বিজেপিকে দেখতে চাই না। এই বিজেপিকে অনতিবিলম্বে পরিবর্তন করে বিডিআর বানাতে হবে। আমরা বিডিআর চাই, আমাদের সীমান্ত রক্ষী বাহিনী, আমরা বিডিআর চাই, বিজেপি নয়। আর পিলখানায় হত্যাকাণ্ডে যারা এখনো কারাগারে বন্দী, তাদের অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে, মুক্তি দিতে হবে। আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। যে কমিশনে আর্মির সাবেক অফিসাররা থাকবেন, মানবাধিকার কর্মীরা থাকবেন, বিচার বিভাগের আপিলিয়েট ডিভিশনের 2 জন বিচারপতি থাকবেন। এদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন করতে হবে। এর বাইরে যদি ভারতবাদী কোনো কমিশন করা হয়, আমরা সাথে সাথে ঘৃণা করে ছুড়ে দেবো সেই কমিশনকে। আল্লাহ হাফেজ। আপনারা নিশ্চয়ই জানেন 82 সালে মুস্কন্দ দুবে নামে একজন অ্যাম্বাসেডর ছিলেন এখানে, হাই কমিশনার। উনি একজন এনএসআর অফিসারকে থাপ্পড় মেরেছিলেন। এরই প্রতিবাদে আমরা হরতাল করেছিলাম। আমাদের এই সরকারের সঙ্গে থেকে কারারুদ্ধ করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে এবং আমি 11 মাস জেলেছি। বিশেষ ক্ষমতা। তো বন্ধুরা, যে কথাটি বললেন ফারুক ভাই চমৎকার করে বলছেন। ফারুক ভাই বলার পরে আমার পুরো কথা নেই, কি কথা জিতে বলতে চাই। আমি গতকালকে বিশেষত আজকে সকালে এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনে আমি একটু হতাশ হয়েছি। উনি নাকি লোক খুঁজে পান না। এই তদন্ত কমিটি কেউ বলে আগ্রহী হয় না। আমার প্রশ্ন, তদন্ত করতে হবে, তদন্ত কমিটি গঠন করতে হবে এবং অধিক সংখ্যক সদস্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে রাখতে হবে। এবং সেই সঙ্গে আরেকটি কথা বলতে চাই, বন্ধুরা, ভারত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং এই ভারত কোন অবস্থাতেই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র না, শত্রু রাষ্ট্র। এবং যে তদন্ত করা হয়েছে সাইকো হাসিনার আমলে, সেই তদন্ত বাদ দিতে হবে, সেই তদন্ত ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে তদন্ত করতে হবে। সবাইকে সমমন্বিত জানাচ্ছি নাগরিক টিভির পক্ষ থেকে। আমি টিটো রহমান, ভালো থাকবেন। সালাম আলাইকুম।